কে হে তুমি? হ্যাঁ, এই হোস্টেলের সামনে কি করছো? বলছি কি, দাদা, আমার একটা প্রশ্ন জানার ছিল। আমার কাছে আবার কি প্রশ্ন? বলছি কি, আমার ছেলের এই কলেজে ভর্তি করবো, তা হোস্টেলের ফিস কত একটু বলবা? আরে বাবা, এই কলেজে চান্স পাওয়া তো সোজা না। আর যারা চান্স পেয়েছে তাদের জন্য হোস্টেল পুরো ফ্রি। কি হলো, মুখটা কালো হয়ে গেল যে? আর বলবেন না, আমার ছেলেরা একটু মানে ক্যাবলা মতন আছে। ও যেই কলেজে পরীক্ষা দিয়ে চান্স পাবে, তার কোনো গ্যারেন্টি নাই। ভাবিছিলাম কি, যা ইনকাম করি ছেলেটার একটু ভালো জায়গায় পড়াবো। তা তুমি যে কথা বললে, তারপরে তো আর সব আশা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আরে শোনো, ভালোটা কোচিং ভর্তি করো, দেখবা ঠিক চান্স পেয়ে যাবে। তার জন্য তো অনেক টাকা পয়সার দরকার। অত টাকা পাবো কোথায়? শোনো, এখানে সব বড় লোকদের খেল, বুঝেছো? এখানে গরিব মানুষের কোনো জায়গা নেই। বলছি, কোনো সরু লাইন হবে না? সরু লোন মানে ওই পয়সা করে দিয়ে? আগে হ্যাঁ, আমার একটা মাত্র ছেলে তো, দরকার হয় জমি ভিটে বাড়ি সব বন্ধক রেখে পড়াবো। তা সবাই বলে এই কলেজটা নাকি ভালো কলেজ। তো কলেজের ভিতর তো জাতি পারি নাই, তোমার দেখলাম এই হোস্টেলের সামনে, তাই জিজ্ঞেস করলাম খরচাপাতি কিরকম হবে। দেখো, কিছু কিছু সিট থাকে ডোনেশনের সিট, তাতে প্রচুর টাকা খরচা। সেই লোড কি তুমি নিতে পারবা? কি 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 কিরকম খরচা হতে পারে আন্দাজে একটু বলবা? সে তো আমি ডিটেলস বলতে পারবো না। ঠিক আছে, ও জানা হয়ে গেছে। এইসব কলেজে কি আর আমাদের ছেলে পেলে পড়তে পারবে? পড়তে পারবে না। আমাদের মতন গরিব মানুষের ওই হ্যাংলা ভোংলা স্কুলেই পড়তেই হবে। আর এইভাবে মন খারাপ করো না। আমার ছেলেরও তো ভাবিছি এই কলেজে ভর্তি করাবো, তার জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। ওই যে বললে না, কি প্রাশন না কি অন্নপ্রাশন? আরে প্রিপারেশন। ওই তো উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। বলছি কি, ও আমার ছেলের দ্বারা হবে না। বুঝতে পারিস? তা মোটামুটি যদি কোনো সরু লাইন থাকে একটু চেষ্টা করে দেখতে পারি। সরু লাইন বলে সেরকম কিছু নেই, তবে একটা কল করলে হয়তো সিটির একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। কিরকম? বিকেলবেলা কিন্তু বাংলা খাওয়াতে হবে বলে দিচ্ছি। হ্যাঁ, একদম। এখানকার যে প্রধান প্রধান মানুষ আছে না, তাদের এমএলএ এমপি এইসব মানুষ ধরে একটা দুটো সিটির জোগাড় করা যায়। আমি দেখেছি অনেক মুখ্য সূক্ষ্ম ছেলেপেলের ওখানে অ্যাডমিশন হয়েছে। তখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওই এমএলএ এমপি এদের সাপোর্টে ওরা আর কি অ্যাডমিশন করেছে। কিছু টাকা পয়সা লাগবে। সে 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 নয় লাগলো টাকা পয়সা, কিন্তু এই এমএলএ এমপির সাথে যোগাযোগ করবো কি করে? তারও সরু লাইন আছে। বলো দেখি তাহলে। আগে বিকেলে বাংলা, তারপরে। ঠিক আছে, যা সন্ধ্যের সময় আমি পুরো একদম বাংলা নিয়ে রেডি। ঠিক আছে, তাহলে তখনই কথা হবে। আচ্ছা, জিকিনি টাকা ধরো। কত আছে এখানে? 5 লক্ষ টাকা। ওই দিয়ে কি হবে? ওতে তো জল গরমও হবে না। আরে বাবা, অত টেনশন করো না। বলছি আপাতত এই দিয়ে কাজটা চালাও, কালকে টাকা পাবো, ওখান থেকে দিয়ে দেবো। এই দেখো, এইসব হাবি জাবি কথা অন্য মানুষের কাছে শুনতে পারে, তাও পোষায়? হ্যাঁ, তুমি টেমেলে মানুষ, তোমার ছেলের বিয়ে কোথায় ধুমধাড়াক্কা করে অনুষ্ঠান হবে তা না, তুমি এই 5 লাখ টাকা ব্যাগে ভরে নিয়ে আইছো, মনে হচ্ছে কত সম্পত্তি নিয়ে আইছো। দরকার নেই মা, ও টাকা নেওয়ার দরকার নেই। আরে বাবা, একটু তুই একটু বোঝার চেষ্টা করে বাবা। হ্যাঁ, ব্যাংকে যেসব টাকা পয়সা আছে সব ফিক্স করা আছে, সে টাকা এখন উঠানো কি ঠিক হবে? উঠোইও, 4-3 মাসে উঠোইও, যখন আমার শ্রাদ্ধ হবে তখন উঠোইও। হে, কি কথা বলছিস কি একটু? ঠিকই বলছি, মানুষের বিয়ে একবারই হয়, 10 বার হয় নাকি? হ্যাঁ, তুমি কি যে করছো বাবা, আমি কিছু বুঝছি না। এই যে এরকম ভাবে চলছে না, এই বিয়ের দিন পার হয়ে যাবে, তখন দেখো কেমন লাগে। আরে বাবা, একটা দিন সময় দাও তো, একটা দিন। এ তো তোমাদের তাড়াহুড়োর গুতায় আমি এই টাকাটা তুলে নিয়েছি, না তুই এ টাকাও তুলতাম না। কালকে সকালবেলায় আমি 1 কোটি টাকা পাচ্ছি, তখন যা ইচ্ছে তাই মন করো। আর কালকে সকাল যদি টাকা না পাই, তখন দেখো হামুন্দিস্তাতে ঘা দেবো। আরে বাবা হ্যাঁ, তুমি হামন্দিস্তাতে ঘা দাও আর বেলুন দিয়ে বাড়ি দাও, ওতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আজকের দিনটা সময় দাও, সকালবেলা তোমার টাকা আমি দিয়ে দেবো। কি বলছিস কিট্টু? 5 লাখ নিবি নাকি? ও দেমা কিচ্ছু হবে না, ও দোকানে যাই শুধু শুধু অপমান হতে হবে। তাহলে কি বলবো? বলো একবারে কালকেই নেবো, না তুই টাকা ধরলি পারে কালকে কেন আবার টাকা দিল না, বুঝতে পারিস? বাবা তো এমনি কিপটে, সেটা তো তুমি জানো। ঠিক আছে, তাহলে 1 টাকা ধরছিস না। ঠিক আছে মা, নাও গিন্নি, টাকাটা ধরো। ও টাকা তোমার কাছেই রাখো, কালকে সকালবেলা আমাদের ওই 70 লাখ টাকা দিলি পারে সব আমরা বিয়ের জাঁকজমক করে ফেলবো। এই না না, মানে 70 লাখ একটু বেশি হয়ে যাচ্ছে না? টাকা নিয়ে চিতে উঠে যাস একদিন, বুঝতে পারিস? এরকম ভাবে কথা বলছিস মনে হচ্ছে টাকা সব তুই নিয়ে মানে স্বর্গে না নরকে যাবি, সেখানেও নিয়ে যাবি। আরে গিন্নি, টাকা বেঁচে থাকলে তো ওই কিট্টুরি কাজে আসবে। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কত টাকা পয়সা খরচা করবো? হ্যাঁ, কিট্টুরি তো সব ভবিষ্যতে সব টাকা কাজে লাগবে। আমার জন্যই তো চাইছি, এখন বিয়ে করবো একবার 10 বার তো না। আরে বাবা, পয়সা কামানো অনেক কষ্টের, বুঝিছো? এত টাকা এইভাবে খরচা করলে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে হবে। অত জ্ঞান কেলাইও না, সকালবেলা টাকাটা দিও, তাতেই হবে। তাহলে এ টাকা নেবা না? ও টাকা দিয়ে কি সেটটা করবে? বলছি অন্তত বিয়ের নিমন্ত্রণটা সারিয়ে ফেলাতে। তোমার যা কাজের ভাব, ওর নিমন্ত্রণ করতে আমাদের ভয় করতেছে। তারপরে যদি টাকা পয়সা শর্ট পড়ে যায়, তখন কি লোক তো এসে খালি খালি ঘুরে যাবে, মান সম্মান পুরো কেটাই ডুবে যাবে। ওতে দরকার নাই, আগে হাতে টাকা পাবো, তারপরে নিমন্ত্রণ করতে যাব। কেন, আমার পরে কি বিশ্বাস নেই? তোমার পরে আমার কোনো বিশ্বাস নেই। বাড়ির লোক যদি এরকম কথা বলে, তাহলে গ্রাম প্রতিবাসী আমার উপর কি করে ভরসা করে ভোট দেবে? তা তারা জানে, আমি তো তোর উপর ভরসা করি না। আরে ভরসা করো না করো গিনি, এই তুই টাকারি করে কথা বলিও না, বুঝছো? বিশাল খারাপ লাগে। উরি বাবা, উনি মনে হয় একটা অ্যাডভোকেট, ওনার সাথে আপনি আপনি করে কথা বলতে হবে। আপনি না বলো, কমসে কম তুমি তো বলতে পারো। ও আমাদের হবে না। তোমাদের জন্য কষ্ট করা খালি খালি। হ্যাঁ, আমাদের
সবকিছু করছিস, হ্যাঁ আমাদের টাকা দিয়ে পুরো ঢেকে থুইছিস, হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট পুরো ফুল হয়ে গেছে, তাই না? তোমাদের সাথে কথা বলা শুধু শুধু। টাকাগুলো নিয়ে বদবাদ করে হাঁটছে, কোনো সময় বলেও না যে বউ এই টাকা কটা ধরো, একটা গয়নার অ্যাডভান্স দিয়ে আসো, টাকা পালি পারে তখন একটা নেকলেস বানিয়ে দেবো। মা, কালকে সকালের ভিতর টাকা এনে দেবে তো বাবা? কটকটি যখন বলিছে কিছু না কিছু ব্যবস্থা হবে। আমার কিন্তু বাবার উপর সন্দেহ হচ্ছে, টাকা দেবে কিনা আমার কোনো গ্যারেন্টি নেই। তুই চাপ নিস না, আমি লোক কাজে লাগিয়েছি, বুঝতে পারিস? 1-2 দিনের ভিতরে খবর পেয়ে যাবো তোর বাবা আগে 2 কোটি টাকা কোথায় লুকাইছে। খবর পাবা তো মা তুমি 100%। বলছি মা, বাবা আমাদের সাথে এরকম করছে কেন? আমার তো মনে হয় তোর বাবার তলে তলে কোনো শয়তানি আছে। আবার তোর বাবা বিয়ে থা করে নাকি কে জানে। কি 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 কথা বলছো তুমি? আমার তো কথাবার্তা শুনে সেরকমই মনে হচ্ছে। বলছি মা, ওই পরীর বাবা ডাকিছিল, ওই বিয়ের ব্যাপারে কি আলোচনা করতে হবে, তা তুমি একটু আসবা নাকি? আমি আর কোথায় যাব, বরং ওই বিআইডি আর বৌমারি ডাকে নিয়ে আয় আমাদের বাড়ি, তাই বরং ভালো হবে। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ভালো মন্দ রান্না করো। ভালো মন্দ তো রান্না করবো, তোর বাবা যে ব্যবহার করছে না, মাথা ঠিক থাকছে না, কোথায় লবণ দিতে চিনি দিয়ে দেবো তার ঠিক নেই। না না মা, তুমি খুব ভালো রান্না করো, তুমি রান্না করো, আমি দেখে নিয়ে আসছি। আচ্ছা যা তবে। আর শোন, এই গ্রামের লোকজনের সাথে উল্টোপাল্টা কথা কিছু বলিস না, বুঝেছিস? যে যা বলে কান পেতে শোন, এখনো কিছু ফাইনাল হয়নি তো, কিছু ঠিকঠাক করে বলিস না, ঠিক আছে? তারপরে মান সম্মানে পড়ে যাবো। আচ্ছা মা। ছেলেটাই দেখি আবার ওর শ্বশুরের ডাকতে যাচ্ছে, জ্বালা জ্বালার ভাল থাকে না। সবার ভালি ভালি চলতে হয়, নয়তো হাতের থেকে ছুটে গেলি আর এক জ্বালা। ছেলের সাথে এখন যদি একটু খারাপ ব্যবহার করি, কেন বউর নাজের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, তখন এদিকে স্বামীও কথা শুনবে না, ছেলেও কথা শুনবে না, আমি একদম ফাঁকা পড়ে যাব। তার জন্য ছেলের হাতে রাখার জন্য ও যা বলে সেইভাবে চলতে হবে। আর আজকালকার যেসব মেয়ে ছেলে, বাবারে বাবা, তাদের হাতে কন্ট্রোলে রাখা খুবই মুশকিল। কিন্তু এই শালা এমএলএর বাচ্চা টাকাটা কোথায় লুকালো, একবার খবর পাই তারপরে দেখাচ্ছি কত ধানে কত চাল। মন বলছে ফুটোদের বাড়ি আছে টাকাটা, খালি খবরটা পাই তারপরে হামলা। আর কটকটির বাচ্চা নাকি শহরে গেছে। দাঁড়াও, এদের মনের ভিতরে কি চলছে আমি কিছু বুঝতে পারছি না। একবার টাকাটা হাতে আসুক, তারপরে নারকেল বেগমটা চিনি না, আর এই এমএলএর বাচ্চারাও চিনি না, আমি হব পরবর্তী এমএলএ। টাকাটা পালি পারে গরিব মানুষের কিছু দান করতে হবে, ভোটে দাঁড়াতে হলি পারে তখন তো মানুষের পাশে যায় দাঁড়াতেই হবে, নাহলে তার ভোট দেবে না না। আরে একবার যদি জিতে যাই, গরিব মানুষের রক্ত চুষে খাই। আমি এমএলএ হব, লাল একটা বাতির গাড়িতে ঘুরে বেড়াবো, কি শান্তি কি শান্তি। যাই দেখি বিয়ে আসতেছে, ভালো মন্দ রান্না করি, নাহলে আবার বৌমাটা হাত ছাড়া হয়ে যাবে। আজকাল মেয়ে ছেলের বিশাল ডিমান্ড, কি আর করবো, হাতে রাখতে গেলে একটু বস করে রাখতেই হবে, কষ্ট হলেও কিচ্ছু করার নাই। ভাবিছি একটা কাজের লোক রাখবো, তার শালা কেউ সেরকম জুতি রান্নাই করতে পারে না। কে আছে? সাতচলে রাখছো কেন? বলছি একটা কথা বলবো, আমার উপর আবার চেঁচাবা না তো? কি কথা? বলছি ওই আমার ওই জেঠু আছে না, জেঠুর শ্রাদ্ধ কালকে, তাই ওখানে একটু যাওয়ার দরকার ছিল। পুরা মুখো, তোর জেঠু এখনো বাঁচে আছে? হ্যাঁ এই তো 13 দিন আগে মারা গেছে। তোর শালা মরার বয়স হয়ে গেল, এই বয়সে তোর জেঠু মারা গেল, বুঝলাম না ব্যাপারটা। কি 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 বললে গিন্নি? না না, বলছি তোর জেঠু অনেকদিন বাঁচিছে, কি জিনিসপত্র খাইছিল তুই জানিস কি? জানলি পরে আমার বলিস। দেখো গিন্নি, এইসবে আর কি মারার সময় নেই, আমার এখন ওখানে যাওয়ার দরকার, তুমি গেলে তো ভালো হতো। তা আমি তো জানি তুমি যাবা না, তাই আমার যাওয়াটা ওখানে খুবই উচিত। উচিত কি অনুচিত সেটা আমি বসবো, এখন তো তোর কোনো দায়িত্ব নাই, বিয়ে হয়ে গেছে, সব তোর দায়িত্ব আমার পরে। আমি তোর যেখান জাতি বলবো সেখান যাবি, সেখান ছাড়া কোথাও যাবি না। বিয়ের পরের থেকে আমি কোনদিন কোথাও গেছি তুমি বলো? হ্যাঁ, এখন আমার জেঠুর শ্রাদ্ধ সেখানে যাবো না? মুখের উপর মুখ তুলে কথা বলবি না, আওয়াজ নিচে, বুঝতে পারিস? তুই মনে রাখবি, তুই আমার বর, তুই আমার খাস, আমার পরিস, তাই আমার কথা মতন চলবি। মুখ উঁচু করে কোনো সময় কথা বলবি না, চোখ নিচের দিক কর। বিয়ে আমি তোরে করেছি, তুই আমার করিসনি, বুঝতে পারিস? সেসব ঠিক আছে, বলছি আমার ওখানে যাওয়ার খুবই দরকার। বলছি সত্যি তোর জেঠু বাড়ি যাবি তো, নাকি অন্য কোথাও যাবি? আমার আর এই জগতে কারা আছে, কোথায় যাব? ঠিক আছে যা, কবে আসবি? কাল পরশুর ভিতর চলে আসবো। কাল পরশুর ভিতর চলে আসবো, তো বাড়ির কাজ কে করবে? হ্যাঁ, তোর বাপ করবে নাকি? আমার বাপ তো কবে চিতে উঠে গেছে। তাহলে চিতেতে উঠে এসে করবে? এই এত থালা বাসন জামা কাপড় কে ধোবে শুনি? 2 দিন ছুটি দাও না, কি হয়েছে? আজকের দিন ছুটি, কালকে দুপুরের ভিতরে চলে আসবি। কালকে দিনটা ছুটি দিলে ভালো হতো। তোরা যা বলিসি তাই কর, আজকের দিন তো ছুটি, কালকে দুপুরের ভিতর চলে আসবি। আচ্ছা। তুই আমার মিসকে হাসি দিচ্ছিস কেন? হ্যাঁ বলছি ম্যাডাম, ওই মোচাকলটা কখন আসবে? আসলেই তো আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তুই এই গ্লোবাল মার্কেটে বলিস আমাদের আরো টাকার দরকার, না হলে মেশিন ঠিক হচ্ছে না। বলিস ম্যাডাম, বলছি মেশিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ও এখন ঠিক করতে গেলে অনেক টাকার দরকার, তা আমরা পারতেছি না, তোমরা কিছু সাহায্য না করলে পারে ও মেশিন আর পাওয়া যাবে না। ভেরি গুড, তা কি বলিস? ওই ওরা বলিস 1 কোটির বেশি টাকা দিতে পারবে না। তাই হলেই হবে, ও টাকাটা কাটিতে না যায় তার জন্য। আচ্ছা ম্যাডাম, তাহলে সকালবেলা ওদের ডেলিভারি দিতে পারছি তো? ওরে বাবা, সে মেশিন আসবে তো তারপর তো। হ্যাঁ, তুই তো ব্যস্ত হয়ে পড়েছিস কেন? হ্যাঁ, মেশিন মনে হচ্ছে আমি ঠিক করে দেবো। না ম্যাডাম, আপনার কাছে থেকে আর কি ওই কনফার্মেশন নিচ্ছিলাম। অত কিছু নিয়ে লাগবে না, ফোন করে বলে দে কালকে সকালে পাওয়া যাবে। বলছি ম্যাডাম, আমার বউ ছেলেরে কিছু টাকা পাঠিয়ে দিলে হতো না? আরে দেখতেছি চোখের সামনে এত বড় ঝামেলা, এখন আবার তোর বউ ছেলে মেয়ের টাকার দরকার, কিছু দিন একটু দাঁড়া তো, 2 দিন দাঁড়া, ঝামেলাটা কাটায় উঠেনি। হ্যাঁ, আর ভাল লাগে না এইসব হাবি জাবি কাজ, আমার আর ভাল লাগে না। কোথায় একটু এমএলএর কাজ করবো তা না, এইসব হাবি জাবি কাজ করতে করতে জনম কান্দে গেল।
বলছি ম্যাডাম, ও অল্প কিছু দিলি হতো, হাট বাজার করার পয়সা নেই। ঠিক আছে, একটু পরে এই 20,000 টাকা চেক দিয়ে দেবানি, ওটা পাঠাই দিস কেন? বলছি ম্যাডাম, আর একটুখানি বাড়ালে হতো না? দেখ এখন মাথা খারাপ করিস না, আমার এমনিতে মাথা গরম আছে, তারপরে উল্টো পাল্টা তোর উপর ঝেড়ে দেবানি, তখন বলিস না। আচ্ছা ম্যাডাম। আর বলছি আমার বাড়ির উপর একটু নজর রাখিস তো, এদিক ওদিক কোথাও যায় নাকি। না না, উনি আর কোথায় যাবে? তোরে যা বলেছি সেটা করিস, বুঝেছিস? নিজের বুদ্ধি লাগাতে যাস নে। আচ্ছা ম্যাডাম। আর তুইও কোনো সময় ফাজলিমিতি করার চেষ্টা করবি না, কারণ কি তুই কিন্তু আমার নজরের ভিতরে আছিস, তোর সব ইনফরমেশন কিন্তু আমার কাছে আসতেছে, মনে রাখিস। ফাজলিমিতি করার চেষ্টা করেছিস, তোর অবস্থা শেষ, মনে রাখিস। না না ম্যাডাম, কি যে বলেন, আমি আপনার সাথে 2 নম্বরই করতে পারি? হ্যাঁ, সেটাই মাথায় রাখিস। আচ্ছা ম্যাডাম। এই কদম, আগে ম্যাডাম। ওই যে কালকে ওই এমএলএ দের টাকাটা দেবো, ওর ভিতরে একটা চিপ লাগাতে হবে, সেই চিপের ব্যবস্থা করেছিস কিছু? হ্যাঁ ম্যাডাম, সব রেডি হয়ে গেছে, ওর জন্য 25,000 টাকা লাগবে। এখন আনিসনি? আপনি তো এখনো টাকা দেননি। ওরে পুরামুখো মিনসেতে বলবি তো আগের থেকে, এই আমি এক্ষুনি টাকা দিচ্ছি, ওই চিপটাকে আন। আচ্ছা ম্যাডাম। আর এসব কোনো লোকাল কোয়ালিটির মাল আনিস না, যে জলে মলে ভিজলি পারে নষ্ট হয়ে যাবে, ভালো মাল আনিস, ওয়াটার প্রুফ মাল। আচ্ছা। শালা কারুর পরে বিশ্বাস করা যাবে না, কে কোথাতে কখন ধোকা দেবে তার কোনো গ্যারেন্টি নেই। আমি শালা কারুর পরে ভরসা করি না, না আমার স্বামী, না উকিল, না ফুকিল, কারুর পরে ভরসা করি না। যে শালা চান্স পাবে সেই তখন সবল দেবে, এর জন্য সবসময় সতর্কবাণী হয়ে থাকতেই হবে। আরে একবার এমএলএ ভোটে জিতি, তারপরে দেখবে এই নারকেল বেগমের পাওয়ার। নারকেলের উপর ভরসা করাও ঠিক হবে না, সব চোখে চোখে রাখতে হবে। দাদা চলে আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, পাদু কই? এই তোদের জন্য এক ঝোলা গুড় আর ওই নলেন গুড় আর পাটালি গুড় আর কটা মুড়ি নিয়ে আইছি। শুনতি না, জিবি একদম চাল চলে আইছে। বলছি পাদু কই? পাদুরি দেখছি না যে। পাদুদা পড়াশোনা করছে। কই দেখছি না যে। ওই পাদুদার উপরে বুঝিস বিশাল বড় একটা আঘাত আসতে পারে, তার জন্য পাদুদারে অন্য রুমে ট্রান্সফার করে দিয়েছি, আর পড়াশোনারও ডিস্টার্ব হবে। আমি আর এই লাল ব্যাটারি দাদা উল্টো পাল্টা কথা বলি তো, ওইসব কানের ভিতরে গেলি পড়াশোনার ডিস্টার্ব হয়। কালকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষা যদি পাস হয়ে যায় না, পাদুদা একদম আমেরিকায়। তা বলছি আমার যখন সকালে চলে যেতে হবে, তো মুচাকলটা কখন ঠিক করে দেবে পাদু? এই তো একটু পরে খাওয়ার সময়, তখন খাওয়া দাওয়া করে ওই আধা ঘন্টা রেস্ট নেই, ওই রেস্টের ভিতরে তোমার ওই কি মেশিনই সফটওয়্যার মারিয়ে দেবে, তাই বলতেছিল। তা পাদুর সাথে এখন দেখা করা যাবে না? না না, হ্যাঁ এখন দেখা করা যাবে না, সরি দাদা, এখন দেখা করা যাবে না, আমরাই দেখা করছি না। পাদুদা যদি কখনো ফোন করে তখন আমরা যাচ্ছি, না তো যাচ্ছি না। তা বলছি পাদু কই? আল্লাহ না, পড়াশোনা করছে, এখন দেখা সাক্ষাৎ করা যাবে না। তাহলে এই যে গুড় খাবে তা বললো তা কি? ও সব আমাদের কাছে দাও। মানে পাদু খাবে না? পাদু আনতে বলেনি? মাথা খারাপ, পাদু দ্বারা সব খাওয়ার সময় আছে, ও তো আমাদের ইচ্ছা করেছে, তাই একটু ভুরুং ভাড়াং দিয়ে বললাম যাতে আমাদের জন্য স্পেশাল মাল কিছু নিয়ে আসো। আমার মন বলছিল পাদু তো কোনো সময় এরকম চাই না, আমার মন বলছিল এই তোদেরই ফাজলেমি। তা ওসব কথা ছাড়ো, বলছি কাজে কত দূর এগোইছো? প্রায় গন্ডি পার করে দিছি, কালকের খেলটা যদি হয়ে যায় তারপরে দেখবি খেল। বলছি কালকের খেলটা মানে? কালকে আবার নারকেল বেগমের কাছ থেকে 1 কোটি টাকা আনবো, সেই টাকাটা এনে ওই এমএলএ ছেলের বিয়েটা করাই দেবো, করাই দিলি সংসারে আগুন লাগাই দেবো, আর এদিকে হ্যাঁ এমএলএ রে পুরো ফকির বানাই দেবো, তখন হবে খেলা। সত্যি তোমার জবাব নেই। বলছি তুমি কি আগে কোনো সিনেমায় কাজ টাজ করিস? কি যে বলিস? বলছি কি এমএলএ যদি জেনে যায় যে তুমি সবকিছু নাটের গুরু, কোনোদিন জানতে পারবে না। এমন ভাবে এমএলএ আমার পরে বিশ্বাস জুগাইছি, বাপের জন্মে কোনদিন আমার পরে বিশ্বাস থেকে অবিশ্বাস হবে না। সত্যি বললি হবে না, ক্যালমা আছে তোমার। তা বলছি কি রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছে? ও নিয়ে চাপ নিও না, এই হোস্টেল ক্যান্টিন সব আমাদের। মানে? ওই ক্যালমা আছে, ওই যে আছে না, ওই পরির শ্বশুর, মানে ওই যে 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 আগে যে বাড়ি তুমি আগুন ধরাইছো, ওই প্রফেসরের বাড়ি। হ্যাঁ, প্রফেসর তো আমাদের হাতের মুঠোয়, কিচ্ছু বলবে না। একজনের খাবার কেন 4 জনের খাবার খেয়ে ফেললে আমাদের কিচ্ছু বলবে না, থাকা খাওয়া নেওয়া সব কিছু ফ্রি। আর এমনকি ওই প্রফেসরের বাড়ি আমরা ছাগলের ব্যবসা করেছি কতদিন। ছাগলের ব্যবসা? অত কথা পরে শোনো, তুমি হাত পা ধুয়ে আসো, বুঝিছো? আমরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আর এই প্যাকেটটা দাও দেখি, একটু এই গুড়মুড়ি খেয়ে নিই। এনো ধরো, তাড়াতাড়ি ঝুলা গুড়টা খেয়ে নিও, নয়তো আবার পিঁপড়ে ধরবে। পিঁপড়ে ধরা অব্দি টাইম দিলি তো? আমরা হচ্ছে পিঁপড়ের বাবা। ওই লালদা তাড়াতাড়ি দিক ঘুরে কলমাল করে খেয়ে নি। বলছি বাথরুমটা কোন দিকে? ওই তো যেখান দিয়ে ঢুকিস ওর পাশ দিয়ে গলি গেছে, ওখান দেখো অনেকগুলো পায়খানা বাথরুম আছে, বুঝিস? আর ওখান যদি হাগু না হয়, নামিয়ে সিঁড়ির পাশ দিয়ে 4-5 পা হাঁটিয়ে দেখো একটা ওই ভুট্টো ক্ষেত আছে, ভুট্টো ক্ষেতে চারিদিকে কিন্তু সবজি কিন্তু আমরাই ছড়াইছি, দেখে শুনে পা দিও। সবজি মানে ঠিক বুঝলাম না। সার দিছি, সার। ও বুঝতে পারিছি, যাও তাহলে হাত পা ধুয়ে আসো। বলছি কত সুন্দর সেন্ট দেখ রে ভাই, আমার তো একদম জিবি জল এসে যাচ্ছে। বলছি চলো ঝেড়ে দিই 2 জন মিলে। পাদুদার জন্য রাখবি না? আরে পাদুদার পরীক্ষা, এসব খাওয়ার সময় আছে নাকি এখনো? শুরু করো শুরু করো। কচর মচর কচর মচর কচর মচর। বাবা ঝোলা গুড় তো না, মনে হচ্ছে কি চিনি ভরা। এখনো শীত ভালো করে পড়তে পারলো না, রস বেরোতে পারলো না, তো ঝোলা গুড় কনতে আসে? সবাই চিনির ঝোল। ঠিক বলিস, কথা না বলি খাও। কচর মচর কচর মচর কচর মচর। বলছি ভাগ্নে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুদের এক জায়গায় থাকতে দেওয়ার জন্য। কি যে বলো মামা, আমার সামর্থ্য যদি থাকতো না, সব বৃদ্ধাশ্রম আমার বাড়ি বানাতাম। একদম ঠিক বলেছে হাগুদা। বলছি ভাগ্নে, ওই ঢ্যাবনার বউ তো নেই, রান্না বান্নায় তো বিশাল সমস্যা হবে। বলছি আমরা 3 বন্ধু মিলে আজকে রান্না করি। কোনো চাপ নাই, যা ইচ্ছে তাই রান্না করো। বলছি তরি তরকারি তো বেশি নাই বাড়ি।
তরি তরকারি লাগবে না, ঠান্ডা যা পড়েছে, গাছ থেকে লঙ্কা ফঙ্কা কুমড়ো টুমড়ো এটো ছিঁড়ে টিলে একটা খিচুড়ি বানিয়ে দিলে কেমন হয়? যে কথা বলিস এখনই জিবি নাল চলে আইছে। ঠিক বলছিস ভাই ফুটো। বলছি বাবা, তোমাদের একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? আরে কি যে বলো মামা, আমরা কিছু মনে করি নাকি? আমরা হচ্ছে ওই জ্বলন্ত আগুনের উপরে ফুলতি লুচি, আমরা কিছু মনে করি না। না থাক, বলবো না। আরে বলো মামা বলো, কোনো সমস্যা নাই, আমরা তোমাদের মতনই, কোনো সমস্যা নাই। আরে বল রে বল, ভাগ্নেরা সব ফ্রি মাইন্ডের, বল ভয় পাচ্ছিস কেন? না না, বলছি ভাগ্নে, আমাদের ওইখানে বিশাল ভালো ভালো প্লট আছে বুঝিস, ওই দিয়ে যদি ব্যবসা করো না বিশাল টাকা হবে। কিন্তু আমার বয়স হয়ে গেছে, আর পকেটে মাল করিও নেই, তাই আমি একটা চার দোকান খুলতে চাচ্ছি। তোমাদের কাছে যদি মাল করি থাকে, তাহলে বুঝেছো ফ্ল্যাটের ব্যবসা করতে পারো। হ্যাঁ, ফ্ল্যাটের ব্যবসায় বিশাল লাভ, সে তো জানি, কিন্তু টাকার দরকার যে। আর বুঝিও না, আমাদের বাড়ির সামনে দিয়ে এত সুন্দর সুন্দর প্লট না, আর মোটামুটি কিনে যদি খালি মাঝখান একটা রাস্তা বানায় বিক্রি করে দেবা, যে টাকায় কিনবা ডবল টাকায় বিক্রি। হ্যাঁ সে তো মামা জানি, ওই ফ্ল্যাটের ব্যবসায় বিশাল টাকা, কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নাই তো। না তাই বলছিলাম, যদি থাকতো একটা দান নিয়ে দেখতে, একবারে এমন পয়সা হয়ে যেত না, সারা জীবন ঠ্যাঙের পর ঠ্যাং থেকে খাতি পারতে। বলছি ভাই ফুটো, আমাদের কাছে যে টাকাটা আছে, ওই টাকাটা যদি চড়াত করে একটা ব্যবসা করে ফেলি, তারপরে ওদের টাকা ওদের ফেরাই দেবো, কিরকম হয়? হে তুমি এসব কি কথা বলছো? দিয়ালেরও কান থাকে, চুপ থাকো তুমি। আরে বাবা ক্ষতি কি, কারো টাকা তো মারিয়ে খাচ্ছি না, ওই টাকা দিয়ে ব্যবসা করে আবার ওই টাকা ফেরাই দেবো। পারবা রিক্স একটা নিবা, কিন্তু এই কটকটির কাছে না শুনে কিন্তু রিক্স নেওয়া যাবে না। বলছি জমি জায়গার দামটা শুনিয়ে রাখি, তাতে কি অসুবিধা? হ্যাঁ এখন তো কেনার কথা বলবো না, খালি দাম দুম শুনে রাখি। বলছি মামা, আমার একটা বন্ধুর কাছে বুঝিস টাকা পয়সা আছে, তা তোমার ওই জমির দাম কিরকম হতে পারে? আমি তো সেরকম জানি না, কিন্তু খবর নিয়েছিলাম আমাদের বাড়ির আশেপাশের লোকজনরা নেওয়ার ব্যবস্থা করছে বুঝিছো, বিশাল বড়, প্রায় ওই এই এক দাগে মনে করো প্রায় ওই 7-8 বিঘে হবে। বলছি কি ওগুলো কি চাষের জমি নাকি? আরে না না, ওখান থেকে রোড স্যাংশন হয়ে গেছে, হাইওয়ে হবে। মোটামুটি কিনে খালি একটু রাস্তা করে যদি বিক্রি করে দেওয়া যায় না, ওই মনে করে 1-2 কোটি টাকা খরচা করলে, আর ঝড়াত করে 1-2 কোটি টাকা তোমাদের লাভ হয়ে যাবে। 1-2 কোটি টাকা কোথায় পাবো? আমাদের একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে আছে অবশ্য টাকা, সে এখন যদি চাই করলে করতেও পারে। দেখো কথা বলি, দেখো যদি হয় তাহলে ভালোই হবে। আমি তোমাদের এই দেখলাম পরিস্থিতি, তার জন্য বললাম, নাই তো বুড়ো বয়সে আমি এসব নাড়ানাড়ি করতে যাবো কিসের জন্য? আরে বন্ধু, তুই যা বলছিস 2 কোটি টাকার ব্যাপার, ও এত টাকা আমরা কোথায় পাবো? আরে বাবা, আমার কাছে টাকা থাকলে তো আমি রেখে দিতাম, যে সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যায়? আর বুঝো না, টাকা ছাপানো মেশিন কিনে মনে করো 6 মাসও লাগবে না, টাকা ডবল। আমাদের কাছে টাকা থাকলে আমরা ওই ব্যবসা করতাম। আরে মামা ওসব আমরাও জানি, কিন্তু পয়সা করি নাই তো। না না, তোমার যে বন্ধুর কাছে আছে যদি নেয় বুঝিস, তাতে কিন্তু লাভ আছে, তোমরা কমিশনেও কাজ করতে পারো, কিন্তু যদি কাস্টমার ধরে দাও না 2% করে নিতে পারো, কিন্তু প্রচুর টাকা। ভাই ফুটো, এই একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা কিন্তু ঠিক হবে না, কি বলছিস? তোমার কথা তো বুঝতে পারিস, আর এতে তো কোনো লস নাই। জমি কিনে রেখে দেবে, প্লট করে বিক্রি করে দেবে, ওদের টাকা ওদের ফেরত, আমাদের টাকা আমাদের। কিন্তু এখন তো কিছু বলা যাচ্ছে না, কালকে কটকটি আসুক, কটকটির সাথে কথা বলিয়ে তারপরে ফাইনাল ডিসিশন নেওয়া যাবে। ঠিক বলেছিস। বলছি মামা, ওই তুমি এক কাজ করো, আমাদের ফোন নাম্বার নিয়ে যাইও, আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাইও বুঝছো, যদি সেরকম জুত মতন হয়, আমাদের বন্ধু যদি সেরকম রাখতে চায়, তাহলে এই বলবানি তোমারে। হ্যাঁ হ্যাঁ, একটা রিস্ক নিয়ে দেখতে পারো, তোমাদের ভবিষ্যৎ একদম উজ্জ্বল হয়ে যাবে। আচ্ছা চেষ্টায় আছি। না না, ভালো বুদ্ধি দিছো মামা, এই জমির ব্যবসায় বিশাল পয়সা, আর এরকম হাই রোড যাবে এইসব জায়গা হলি তো বাবা সোনায় সোহাগা। তোমাদের বন্ধুদের বলো একবার মাত্র 2-3 কোটি টাকা খরচা করতে, তাহলে দেখবা জীবন পুরো তোমাদেরও চমচম হয়ে যাবে, তোমার বন্ধুরও চমচম হয়ে যাবে। আর যদি তোমরা যদি কোথাও থেকে লোন টোন নিতে পারো, তাহলে তো বাবা আর বলিও না, সোনায় একদম চমচমি। তা টোটাল ওই প্লট কত টাকা হতে পারে? ওই শুনেছিলাম 3 কোটি 3.5 কোটি টাকা হবে। অত টাকা তো হবে না, ওই আমার বন্ধুর কাছে হয়তো 2 কোটি টাকা হতে পারে। যতটুকু হবে ততটুকু রাখবা, ততটুকু তোমাদের লাভ। আচ্ছা কালকে জানাবো, ওখানে কথা বলে বন্ধুর সঙ্গে। হ্যাঁ সেটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে করো। আমার এই আর কি মাথায় আসলো কথাটা, তাই বলে ফেলালাম। আমার দ্বারা তো চার দোকান ছাড়া কিচ্ছু হবে না, তাই বন্ধুর কাছে চা বানানো শিখতে আইছি। না না মামা, এখন ভালো চা বানায়, মামার কাছে শেখো। শুনেছি বাবা তুমি নাকি একসময় বিশাল চা বানাতে। ওইসব ভগবানের আশীর্বাদ ছিল, আশীর্বাদ উঠিয়ে গেছে, এখন আর চা তো কি, ও বানালি পারে পিঁপড়েও খাতি চায় না। না না ভাগ্নে, এখনো কিছু কিছু লোক তোমার কথা বলে। ও যারা আগে খাইছে সেই সব কথা বলে, এখন যারা খায় তারা আর বলে না। এখন ভাবতেছি হাগুদার একটা চাউমিনের দোকান লাগাই দেবো। তুই তো আমার সবকিছু লাগাই দিছিস বুঝেছিস, এখন জমির ব্যবসাটা করাতে পারিস নাকি দেখ, তাহলে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে বসে খাওয়া যাবে, কোনো কাজকর্ম কিচ্ছু করা লাগবে না। ওর থেকে ভোটে দাঁড়াও বুঝিস, এমএলএ ফ্যামিলি হতে পারলি না, এদিকের ওদিকের কামাই জীবন পুরো ধন্য। হ্যাঁ আমার বাবার তো অট্টালিকা আছে না, হ্যাঁ লোকের টাকা দিয়ে দিয়ে আমি ভোটে জিতবো। ভোটে জিততে ক্যালমা লাগে, পয়সা লাগে না। হ্যাঁ তুই তো 3 বেলা দাঁড়াইছিস না, 2 বেলা জিতিয়ে গেছিস, তুই সব জানিস। এইসব কথা ছাড়ো তো, খিদে লাগিছে। ও মামারা তোমরা একটু রান্না টান্না করো, খিচুড়ি রান্না করো, শুনি আমার না বিশাল খিদে লাগিছে। হ্যাঁ মামা রান্না করো, আমাদের কিছু আনিয়ে দিতে হবে নাকি? কিছু লাগবে না, ওই আর কি একটুখানি ঘি হলেই হবে। এখনই আমরা নিয়ে আসছি, চল ভাই ফুটো চলো। বললি হবে না, আমার ভাগ্নেগুলো খুব ভালো। হ্যাঁ তার জন্য তো বললাম, এদের না শরীরের ভিতরে জুনুন আছে, যদি এরা চায় না ওই প্লটের ব্যবসা করতে পারে, ওতে বিশাল টাকা। হ্যাঁ করলি পারে, কিন্তু আমাদের ভাগ্নেদের কাছে টাকা পয়সা নেই। আমার ছেলেরা বললি হয়তো হতো, কিন্তু ও বিদেশ থাকে তো, এখানে মানুষের উপর অত ভরসা করে না। না না, পারলি পারে এই ফুটোরাই পারবে, আমি যা দেখেছি ওদের ভিতর ট্যালেন্ট আছে।
ট্যালেন্টে কাজ হয় না ভাই, পয়সারও দরকার হয়। ওরা চেষ্টা করলে পয়সাও গোছাতে পারে। কি একটা বন্ধুর কথা বলছিল না, সে বন্ধুর কাছে নাকি টাকা পয়সা আছে। সেরকম তো আমার চোখে পড়ে না কোনো বন্ধু ফন্ধু। যারাই আসে তারাই তো দেখি ভিখারি, আমাদের বাড়ি দুমুঠো খেয়ে যায়। তাহলে তোর ভাগ্নে যে বললো ওর বন্ধুর কাছে টাকা আছে, আরে ওদের কথা ছাড়ো তো, ওরা কোথাতে কোথায় কি জোড়াই বলে তার কোনো ঠিক আছে? না না, তোমাদের ভাগ্নের কথায় জুত আছে, ওদের আছে কোথাও না কোথাও সোর্স। ওই হলি হতেও পারে, পাদুর এক জায়গা বিয়ে ঠিক হওয়ার কথা, পাদুর শ্বশুরের প্রচুর টাকা, হয়তো তারই এক্সাম্পল দেশে। পাদুর শ্বশুর? আরে আমার ভাগ্নের ছেলে। ও মা, কি কথা বলছিস, তোর ভাগ্নের ছেলের আবার বিয়েও হয়ে যাবে? আর বলিস না, রাত্রি বল মানে সে আমার অনেক ঘটনা, বয়স কম কিন্তু ট্যালেন্টের পুরো একদম হাড়ি হাড়ি ভরা। সত্যি, হ্যাঁ, তোদের বাড়ি এসে অনেক কিছু দেখতে পাচ্ছি। এ ভাই, অত ঘন কথা না বলে রান্নার ব্যবস্থা কর, রাত্রি আবার লুডো খেলতে হবে। হ্যাঁ ঠিক বলিস, লুডোও খেলতে হবে, তাসও খেলতে হবে, কি বলিস? একদম। আর তাস খেলতে খেলতে আমার বলে দিবি কি করে চা বানাতে হয়, দিয়ে একটু খপাত করে বানাই দেবো। আচ্ছা। আরে এখানে বসে পড়লে কেন? চলো খাতি চলো। না ভাই আমি যাবো না, বুঝছিস? ওই যে প্রফেসর আছে না, ও শালা আমার দেখলে চিনে ফেলাবে না, তারপর আর এক জ্বালা। তাও তো ঠিক কথা। তাহলে বলছি দাদার জন্য ভাত তরকারি নিয়ে আসলি হয়, কিন্তু কি বলে আনবি? আরে বলবো কি রে, পাদুদা অনেক রাত ধরে পড়াশোনা করে তো, রাত্রে খিদে লাগে যায়, তাই টিফিন বক্সে সবকিছু একটু একটু করে দাও, এই কথা বলবো। সত্যি ভাই, তোর জবাব নেই, তোর জবাব নেই। ঠিক আছে, তাহলে আমার জন্য এই ঘরে নিয়ে এসো, বুঝছো? আমি আর বাইরে বেরোবো না, শীতটা পড়িছে। শোনো, তুমি এই ঘরেই থাকো, বুঝছো? আমরা খাওয়া দাওয়া করে তারপর টিফিন বক্সে নিয়ে আসবানি। না না, হ্যাঁ আগে দিয়ে যাই। না না, তোমরা খাওয়া দাওয়া করে তারপর নিয়ে আসলে হবে না, কোনো চাপ নাই। আর চাপ নিও না, পাদুদার কাছে তোমার এই মোচাকল পৌঁছাই দিছি, যখনই ফ্রি হবে 5 মিনিট লাগবে সফটওয়্যার মারতে, ঘপাত করে মারিয়ে দেবে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা যে আমার জন্য করিছো তা বলে আমি কোনোদিন বুঝাতে পারবো না, আর তোমাদের ঋণ আমি কোনোদিন শুধাতে পারবো না। ওইসব কথা বলে লজ্জা দিও না, তুমিও কষ্টের ভিতরে মানুষ হয়েছো, আমরাও কষ্টের ভিতরে মানুষ হয়েছি। তোমার যন্ত্রণা আমাদের থেকে বেশি, হ্যাঁ। আর আমি যা শুনেছি তোমার জীবনের কাহিনী, এখন আমি রিভাইজ করলে আমার চোখ দিয়ে জল চলে আসবে। হ্যাঁ দাদা, তুমি অনেক টেনশন করো না, আমরা সব ব্যবস্থা করছি। আচ্ছা, তাহলে আমি এখানে বসে আছি। আরে ওখানে না বসে খাটের উপরে একটু রেস্ট করো। না না, এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। বলছি ভুট্টা খেতে গেছিলে? না রে, এখন ওই হাগু লাগেনি। ঠিক আছে, রাত্রি খাওয়ার পরে আমরা 3 জনে একসাথে যাবানি। আচ্ছা। যাক, পাদু যদি এখন সব ঠিকঠাক করে, সকাল 3:45 ট্রেন ধরে চলে যাবো। এমএলএর বাচ্চা তোর দিন ঘনায় আইছে। দাঁড়াই টাকাটা নারকেল বেগমের কাছে নিয়ে নি, তাহলে নারকেল বেগমের কাছেও বেশি টাকা থাকবে না, আর এমএলএর কাছেও বেশি টাকা থাকবে না। এই টাকাটার যতটুকু পারে ততটুকু খরচা করাইয়ে ছেলের বিয়ে করাই দি, তারপরে দেখ এদিকে ফ্যামিলির যন্ত্রণা, আর এদিকে টাকার যন্ত্রণা, আর এদিকে তোর কুর্চির যন্ত্রণা। এমন যন্ত্রণায় পড়বি, তখন হবে আমার বাবার সঙ্গে যে প্রতিশোধ করেছিস সেই প্রতিশোধের আসল জবাব। আমাদের জীবনটা পুরো ছারখার করে দিছিস এমএলএর বাচ্চা, তোর আমি এমনি ছাড়বো না। কি দোষ ছিল আমার বাবার? হ্যাঁ, গরিব হয়ে জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ, সৎ পথে চলছিল, তা না আমার বাবার নামে দুর্নাম দিয়ে এই পৃথিবীর থেকে বিদায় করেছিস। এমএলএর বাচ্চা অনেক সহ্য করেছি, আর না, আর কিছুদিন মাত্র, তারপরেই হবে বদলা। তখন দেখবি বিপদ কারে বলে, যন্ত্রণা কারে বলে, গরিব কাকে বলে। সবসময় পকেটে পয়সা থাকে তো বুঝতে পারিস না যে জীবনের কি মর্ম। যখন পকেট পুরো ফাঁকা আর চারিদিকে হাহাকারে ঘুরে বেড়াবি, তখন দেখবি যে দুঃখ যন্ত্রণা কারে বলে, গরিব পরিস্থিতি কারে বলে, অসহায় মানুষ কি করে বাঁচে, সেটা তখন বুঝবি এমএলএর বাচ্চা, বুঝবি। আর তোকে সেই রাস্তায় নিয়ে নামাবো আমি। শালা বলিস রুম নাম্বার 70, তার মানে মনে হয় এই মালটাই। বলছি কি দাদা, এটাই কি পাদুর রুম? হ্যাঁ, কে? কাজ হয়েছে, এই মালটাই। তালি কথা বাড়িয়ে লাভ নেই, খেল শুরু করি। কে আপনি? এই তো মালটা অজ্ঞান হয়ে গেছে। ফাজলামি কোনো? অজ্ঞান হয়ে গেছে। পক করে এখন বস্তাটা নিয়ে আসি, বস্তার ভিতরে ভরি এমনি প্যাকিং করে দেহাটা একটু ভালো করে ছিটই দিই, যাতে অনেকক্ষণ অজ্ঞান থাকে। যাক, প্যাকিং কমপ্লিট। এখন এখান থেকে ধা হয়ে যাই। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা। আজকের খাবারটা বেশ ভালোই ছিল। কি কটকটি দাদা কোথায় গেল? আমার মনে হয় হাগু আইতে জোরে চাপ দিয়েছে, মনে হয় চলে গেছে। বলছি আমাদের তো সবার একসাথে যাওয়ার কথা ছিল। শীতকালে হাগাই চাপ দিলি মানুষ সোয়েটার খোঁজে না, ঠ্যাং উপর মধ্যে দৌড় দেয়। তখন যে বললো হাগু লাগেনি, আর এখন চলে গেছে। আরে যাক না, তো কি হয়েছে, খাওয়ার পরে সবাই মিলে আর একবার যাবো, কি অসুবিধা? তাহলে ঠিক আছে। বলছি ভাই, ওই যে লাল একটা বোতল কি পড়ে রয়েছে? ও তাই তো, এই লাল বোতল কোথাতে আসলো? দেখে তো মনে হচ্ছে সেন্টের বোতল। বলছি কটকটি দাদা আবার সেন্ট ফেন্ট লাগায় না তো? আরে না, উনি জামাই গায়ে দেয় না, তার কোথা সেন্ট লাগাবে? হে কোথাতে আসলো? দেখো তো, দূরিতে দেখি বুঝবা নাকি কি জিনিস, ধারেতে দেখো। আরে বাবা, পাও দিয়ে ধরতেছো কেন? হাত দিয়ে ধরো। বলা যায় বোতলের ভিতরে যদি বম ফম ভরে রাখে। আরে কি যে বলো তুমি, অত ভয় পাও কেন? দাঁড়াও আমি আসতেছি। না ধরতেছি, দাঁড়াও। বলছি লালদা, এই তো সেন্ট মনে হচ্ছে না, নাকের কাছে শুকিয়ে দেখো। অজ্ঞান করা জিনিস। ও অজ্ঞান করা জিনিস মানে কি করে বুঝলি অজ্ঞান করা জিনিস? এর আগে আমি একবার ছাগল চুরি করতে গেছিলাম, এই মাল কিনে নিয়ে গেছিলাম। তাহলে আমাদের রুমে অজ্ঞান করা জিনিস কোথা থেকে আসলো? এই সর্বনাশ করিছে, অজ্ঞান করা জিনিস এখানে, আর কটকটি দাদা ওখানে নাই। এই যা, পাদুদা ভেবে আবার কটকটি দাদারে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? সর্বনাশ করিছে। এখন কি হবে? পাদুদা জানলে তো আমাদের কেলাবে। সর্বনাশ করিছে, এখন কি করা যায়? ভাই এখনো দৌড়ালি ধরা যায়? বলছি এখানে সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ আছে তো। তাহলে আর দেরি কিসির, চলো দেখি এই রুমে কারা ছিল দেখি। চল ভাই চল।